জয় ভীম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। ওপরে দেখুন আপনারা, আমি একটি স্টিকার দিয়েছি। স্টিকার মানে ফটোকপি। তার মধ্যে একটি জলাশয় জায়গা, আবর্জনা পূর্ণ জল জমা জায়গা, এবং তার পাশে একটি পত্র, সেটা হচ্ছে আবেদনপত্র। এটা আমি মিউনিসিপ্যালিটিতে দিয়েছি। আর এই বিষয়টা হচ্ছে রিসরার 16 নম্বর ওয়ার্ডের ক্যাভেন্ডার বিল্ডিংয়ের সামনের রাস্তার বিষয়। আপনারা বলবেন যে হঠাৎ কেন আমি এই বিষয়টা নিয়ে এলাম বা 16 নম্বর ওয়ার্ডের এই ঘটনাটা তুলে ধরছি। তার কারণ আছে। আমি একজন সমাজসেবিকা হিসাবে সমাজের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি কর্তব্য হিসাবে সবসময় চোখ কান খোলা রাখি। কোথাও কোনো অন্যায় অপরাধ হচ্ছে কি না, কোথাও কোনো অবৈধ বিষয় হচ্ছে কি না, সমস্ত কিছু তুলে ধরি এবং চোখ কান খোলা রাখি অবশ্যই। তো সেইখান থেকে দাঁড়িয়ে কিছুদিন আগে আমি এই যে ক্যাভেন্ডার্সের সামনে যে রাস্তাটা, যেখানে কাচরা জমা করা হয় এবং সেখান থেকে নিয়েও যাওয়া হয়, শুধু জমাটাই করা হয়, তারপর ওখান থেকে নিয়েও যাওয়া হয়, এটা একদম বাস্তব, এরকম নাকি ফেলে রাখা হয়। কিন্তু যেহেতু পুরো মানে ওটা ওয়ার্ডের কাচরা কি এরিয়ার কাচরা বলতে পারবো না, কোথা থেকে ওখানে এসে সেই কাচরাগুলোকে জমা করা হয়, কিন্তু অনেক পরিমাণে সেই কাচরার পরিমাণ। তো সেই কাচরাগুলোকে সেইখান থেকে নিয়ে গিয়ে তারপরে ছোট ছোট গাড়ি করে ওখানে ঢালা হয়, তারপরে বড় গাড়ি করে সেই কাচরাগুলো ওখান থেকে নিয়ে যাওয়া হয়। তো তার ফলে কি হয়, সম্পূর্ণ জায়গাটা পরিষ্কার না থাকার ফলে যখনই বৃষ্টি হয়, বৃষ্টি হলে পরে জলটা ওখানে জমে যাওয়ার ফলে এই যে রোডটা, এটা কিন্তু কংক্রিটের রোড করা হয়েছে, ঠিক আছে। কংক্রিট রোডের কিন্তু কতগুলো মানে ব্যবস্থা থাকে, সেই রোডের নিচ থেকে ম্যানহোলের সাহায্যে সেগুলো যুক্ত থাকে ভেতর থেকে। ওপর থেকে রোডটা কংক্রিটের হয়, ভেতর থেকে কিন্তু ছোট ছোট নালার মাধ্যমে বড় বড় নালার সাথে কিন্তু এগুলো যুক্ত হয়, মানে জলটা কোথায় পাস হবে বলে। কারণ কংক্রিটের রোডটা তো পুরো সিমেন্ট দিয়ে বোঝানো থাকে, এবং ছোট ছোট ঢাকনাযুক্ত গাটার যেটা বলা হয় করা হয়। কখনো কখনো বেশি জমে গেলে নিচে এতে কি বলে ওটাকে, ভেতরে যে নিচ দিয়ে যে জলাশয়টা বা এই যে নর্দমা টাইপের ব্যবস্থা করা আছে, বেশি জমে গেলে তখন এই ঢাকনাগুলো খুলে এরা পরিষ্কার করে। কিন্তু এইখানে বিষয় হচ্ছে সেইগুলো পর্যন্ত চোকাপ। তো চোকাপ থাকার ফলে কি হচ্ছে, এই জলটা পাস হওয়ার কোনো জায়গা নেই। এবার সামনে কাচরা ফেলা হচ্ছে, নেওয়া হচ্ছে, যার ফলে সমস্ত কাচরা ওখানে পড়ার ফলে একটা দুর্গন্ধ, মারাত্মক লেভেলের দুর্গন্ধ, ঠিক আছে, মারাত্মক। জানি না আশেপাশের মানুষেরা কিভাবে থাকেন, কিভাবে রয়েছেন, নিশ্চয়ই অতীব কষ্ট সহকারে ওখানে থাকছেন, এটা বাস্তব। এবং শুধু থাকছেনই নয়, যারা আমরা সবাই প্রতিনিয়ত ওই রোড ব্যবহার করছি, রাস্তা ব্যবহার করছি, তার ফলে কি হচ্ছে, এই যে দুর্গন্ধ এবং এই যে জল জমে থাকা, এর ফলেও কিন্তু মারাত্মক অসুখের কিন্তু একটা ইশারা বা আভাস, ঠিক আছে। তো সেই সমস্ত আভাস থেকে, এবং ছোট ছোট বাচ্চারা স্কুলে যাচ্ছেন, ছোট ছোট বাচ্চারা ওখান থেকে সাইকেল করে যাচ্ছে, হেঁটে যাচ্ছেন, বয়স্করা হেঁটে যাচ্ছেন, সাইকেলে যাচ্ছেন, মহিলারা যাচ্ছেন, যাওয়া আসা করছেন। তো এই যে নোংরা জল, এই নোংরা জলটা একটুখানি ছোট্ট এরিয়া না, বেশ অনেকটা জায়গা জুড়ে এই নোংরা জল জমা করা, যে জলটা বেরোবার বা নিকাশির কোনো সঠিক ব্যবস্থা আছে কি নেই আমি জানি না, কারণ কি জলটা স্টোরেজই রয়েছে ওখানে, যার ফলে প্রচণ্ড মারাত্মক দুর্গন্ধ এবং যাতায়াতের অসুবিধে। তো আমি আজকে এটা কেন লাইভ করছি সেই বিষয়টা আসছি, অবশ্যই তার কারণ আছে আজকে হঠাৎ এই বিষয়টাকে নিয়ে আসার। এটি হচ্ছে রিসরার 16 নম্বর ওয়ার্ডের বিষয় নিয়ে আসছি।
তো আমি যখন এই বিষয়টা দেখলাম এখানে জল জমছে, তো আমি ফেসবুক লাইভ করি, আপনারা অনেকে দেখেছেন আমি ফেসবুক লাইভ করেছিলাম সেদিন। লাইভ করে ওখানকার দু একজন মানুষ যারা যাতায়াত করছিলেন তাদের মতামতটা নিয়েছিলাম। মতামত নেওয়ার পরে আমি একটা আবেদনপত্র আমাদের ইসলাম মিউনিসিপ্যালিটিতে লিখিত দিই যে অতি সত্বর এখানে এই যে জমা জলটা নিকাশির ব্যবস্থা করা হোক। ঠিক আছে, আমি কিন্তু এই কাচরার সম্পর্কে কিন্তু কিছু লিখিনি। আমি কিন্তু বলেছিলাম, দেখুন আমি সব সময় বলি আমি যেটা দেখি, দেখার পরে আমি যেটা বুঝি সেটা কিন্তু খুব ভালোভাবে আমি হোমওয়ার্ক করি, তারপরে কিন্তু আমি সেই বিষয়ের উপরে কিন্তু আবেদন বা অনুরোধ বা অভিযোগপত্র কিন্তু আমি দিই। এইবার সেই পত্র কতটা গ্রাহ্য করা হবে কি না হবে সেটা সামনেওয়ালার লুকআউট বা সামনেওয়ালার ডিউটি, সামনেওয়ালার প্রসেস। কিন্তু আমার যে ডিউটি সেটা কিন্তু আমি অক্ষরে অক্ষরে পালন করি এই সমাজের একজন বা এই ভারতের একজন নাগরিক হিসাবে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমি একটি আবেদনপত্র ইসলাম মিউনিসিপ্যালিটিতে দিই যে এই যে জলগুলো জমছে, এই যে নোংরা জলটা জমছে, এটা অতি সত্বর নিকাশির ব্যবস্থা করা হোক এবং এই জায়গাটাকে পরিষ্কার রাখা হোক, ব্যাস এটুকুই বলেছিলাম। আর কিন্তু ডিটেলস দিইনি, ব্যাখ্যাও করিনি যে কি হতে পারে না হতে পারে। ঠিক আছে, তো আমি আভাস পাই, আভাস থেকে একটা সাবধানতা, বলে না সাবধানতার বার্তা। দেখবেন আমরা বাসে উঠলে পরে কি লেখা থাকে যে পকেটমার হইতে সাবধান। তার মানে কি আমি ব্যাগ জিনিসপত্র নিয়ে উঠেছি বলেই কি আমার চুরি হবে? আমার চুরি হবেই বলে কি সেটা লেখাও আছে? না, সেটা আভাসপূর্ণ একটা বার্তা, সাবধানতাপূর্ণ একটা বার্তা যে সাবধান থাকুন, নিজেকে সাবধান করে রাখুন, সচেতন থাকুন, সজাগ থাকুন। সেই কারণে তো ওটা লেখা থাকে। কাউকে ব্যক্তিকে নির্দিষ্ট করে নিশ্চয়ই লেখা থাকে না যে আপনার ব্যাগ সাবধান করে রাখুন, আপনার ব্যাগ কখনো কি চুরি হয়ে যেতে পারে, বা এই বাসের মধ্যে চোর আছে, এরকম করে তো লেখা থাকে না। পকেটমার হইতে সাবধান মানে কি সাবধানতা বার্তায় একটা আভাসপূর্ণ সংকেত দেওয়া থাকে। তো ঠিক তেমনি সিচুয়েশন অবস্থা বলে দেয় একটা আভাস। যেমন আমরা তুফান আসার আগে আমরা আবহাওয়া দপ্তর থেকে একটা আভাস পাই, হ্যাঁ, সাবধানতা অবলম্বন করবেন, ঘরের বাইরে বেরোবেন না, আজকে তুফান হবে, আজকে ঝড় হবে। সমুদ্রে যারা মৎস্যজীবী থাকেন সেখান থেকে তাদের সাবধানতা করা হয়, সতর্কবার্তা করা হয় যে আজকে সমুদ্রে যাবেন না, আজকে কিন্তু এখানে সমুদ্র উত্তাল থাকবে, আজকে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টির সম্মুখীন হবেন, থাকে তো। ঠিক তেমনি আমি সমাজসেবিকা পূর্ণিমা তপাদার আভাস বুঝে সাবধানতা পূর্বে সচেতনতায় একজন সচেতন নাগরিক হিসাবে কিন্তু আমি, চাই ওটা পুলিশ প্রশাসন হোক, চাই ওটা মিউনিসিপ্যালিটি প্রশাসন হোক, আমি কিন্তু আভাসপূর্ণ কিন্তু পত্র কিন্তু আমি দিয়ে থাকি। আর যেটা আমি প্রথমে দিয়ে থাকি সেটাই কিন্তু হয়। ঠিক আছে, সেটাই কিন্তু হয়। হ্যাঁ, হয়তো বিষয়গুলো অনেকে তুলে ধরবেন না, কারণ পূর্ণিমা তপাদারের কার্যকলাপগুলো যদি তুলে ধরা হয় তাহলে পূর্ণিমা তপাদারের ফেভারে মানুষ চলে যাবে, পূর্ণিমা তপাদারকে মানুষ চিনে যাবে, পূর্ণিমা তপাদারের দিকে মানুষ ঝুঁকবে। আর পূর্ণিমা তপাদার একদম অনেস্ট এবং সত্য কথা বলে, যেটা সঠিক সেটা ঠিক কথা বলে, কারো কাছে মাথা নোয়ায় না। তো তাহলে কিছু মানুষের তো অনেক খুব প্রবলেম হয়ে যাবে, তাই না? তো সেই কারণে সত্য বিষয়গুলো তুলে ধরা যাবে না। তাই আমি কিন্তু আমার ফেসবুক লাইভের মাধ্যমেই কিন্তু আমি সত্য বিষয়গুলো তুলে ধরবো। তো আমি সেই আভাসপূর্ণ সতর্ক বার্তায় সাবধানতা অবলম্বনের সচেতন নাগরিক হিসাবে আমি কিন্তু মিউনিসিপ্যালিটিতে কিন্তু এই লিখিত আবেদনপত্রটা জানাই যে এখানে এই জলটা নিকাশি করা হোক। তো মানে আজকে ওইটা জানিয়েছেন, তো ওটার সাথে আজকের কি সম্পর্ক? অবশ্যই কালকে আমি অনেক রাত পর্যন্ত জেগেছিলাম, অনেকগুলো রাইটিং করার ব্যাপার আছে। সেই রাইটিংগুলো করতে করতে আমি রাত বলবো না, ইয়ারলি মর্নিং আমি সকাল 4টের সময় ঘুমোতে যাই। তো 4টের সময় ঘুমিয়েছি যথারীতি, সকাল ভোরের দিকে ঘুমিয়েছি। তো হঠাৎ 8:05 আমার মোবাইলে একটা ফোন আসে। মোবাইল তো আমার সবসময় অ্যাক্টিভ থাকে, আপনারা জানেন। ফোন আসে, একজনের ফোন আসে। আমি নামটা উজ্জ্ব রাখছি, পরিচয়টা উজ্জ্ব রাখছি, এখানে নাম বা পরিচয়টা ম্যাটার নয়। তো ফোন আসে, বলছে পূর্ণিমা তুমি তাড়াতাড়ি আসো। তাহলে কেন, কি হয়েছে? আমি যতই অচেতন অবস্থায় ঘুমিয়ে থাকি কিন্তু ফোনে কি কথা হচ্ছে সেটার জন্য কিন্তু আমি একদম ওয়াকিবহাল, কারণ এগুলো তো অভ্যাসে পরিণত হয়ে গেছে। যেরকম ফোন আসে এরকম বিষয়গুলো আসে আমার সামনে।
তো বলছে এরকম যে তুমি যেখানে বিষয়টা নিয়ে মানে পত্রপাঠ দিয়েছিলে সেই যে জল জল জমাটা নিয়ে, তো সেখানে এক ব্যক্তির কিন্তু কারেন্ট লেগেছে, সেই জলের উপর দিয়ে যেতে গিয়ে কারেন্ট লেগেছে, আর তার হাত ফাত অবশ হয়ে গেছে, এরকমভাবে কিছু একটা আনবেশা একটা ফোন আসে এবং কথোপকথন হয়। তো আমি সেই অবস্থাতে ঘুমন্ত অবস্থা, মানে আমি উঠছি না তখন, আমি পুরো আমার হাত পা কাঁপছে, কারণ হঠাৎ করে ওরকম ফোন, আর ঘুমটা কমপ্লিট হয়নি, সবে শুয়েছি, মানে একরকম চোখটা লেগেছে এইরকম বলা যেতে পারে, 4টের পরে আমি শুয়েছি। তো আমি সেই অবস্থায় দৌড়ে যাই সেই জায়গায়, দৌড়ে যেতে আমি ওখানে দেখি সত্যি তাই পাবলিকলি প্রচুর পাবলিক ওখানে জমা, এবং মিউনিসিপ্যালিটির যে মানে কাচরার যে গাড়িগুলো ভ্যানগুলো তারা রাস্তাটাকে ব্লক করে রেখেছে যাতে পাবলিক আর এখন যেতে না পারে। ওখানে সত্যি মানে শক সার্কিটের মতন কিছু একটা ব্যবস্থা হয়েছে। তো তার পরক্ষণেই দেখলাম খানিকক্ষণ পরে যে হ্যাঁ মানে ওই কি বলবো লাইটের সব লোকেরা এসছেন, এসে তারা চেক টেক করছেন। তো আমার বলার বক্তব্য, আমি তো এই আভাসটা বুঝেই সাবধানতায় সতর্কতায় আমি এই পত্রটা তো মিউনিসিপ্যালিটি দিয়েছিলাম, এবং এই পত্রগুলো আজকে দিনই বেশ খানিকটা সময় হয়ে গেছে দিয়েছিলাম। দেখুন আমি আজকে যদি এই সত্যি কথাগুলো তুলে ধরি না একজনের, তো সেটা পুলিশ প্রশাসনিক হোক বা মিউনিসিপ্যালিটি প্রশাসনিক হোক, সত্য কথা তুলে ধরলেই সত্য কথাটা তো কারোর হজম হবে না, ঠিক আছে? এবং যখন আমি সত্যের জিনিসটা তুলে ধরবো, সত্য জিনিসটা দেখাবো, সত্য জিনিসটা বলবো, তখন কি হবে, অনেকগুলো নাম যে হবে না ফ্ল্যাশ হয়ে যাবে, অনেক নাম ফ্ল্যাশ হবে। তো এবার নাম ফ্ল্যাশ হলে কি হবে, এইবার এই যে বিশেষ কিছু ব্যাপার, যে নাম কেন ফ্ল্যাশ হলো, নাম কেন হলো, সত্য কথা কেন বেরিয়ে এলো, সত্য জিনিসটা কেন তুলে ধরলো, এইবার পূর্ণিমা তপাদারকে ছ্যাচ যেভাবে বিয়োগ, কীভাবে ছ্যাচ, পুলিশ প্রশাসনের মাধ্যমে মিথ্যে কেস করা, পুলিশ প্রশাসনের মাধ্যমে পূর্ণিমা তপাদারকে বাড়ির থেকে হাইজ্যাক করে নিয়ে আয়, পূর্ণিমা তপাদারকে হ্যারাসমেন্ট কর, পূর্ণিমা তপাদারকে লোক দিয়ে ঘেরাও করা, পূর্ণিমা তপাদারকে এই করা ওই করা হ্যান করা ত্যান করা, সমস্ত কিছু যা মানে অবৈধ নৈতিক অমার্জিত যা কিছু আছে সব তখন পূর্ণিমা তপাদারের সাথে কর। হ্যাঁ, কারণ পূর্ণিমা তপাদার সত্য তুলে ধরছে, সত্যটা কেউ হজম করতে পারবে না, ঠিক আছে? এটা একদম বাস্তব, সত্য বলা বা সত্য জিনিসটা তুলে ধরা, ঠিক আছে? অনেকের জন্য অনেক মানে বিপর্যস্ত একটা ব্যাপার, কিন্তু পূর্ণিমা তপাদার কি করবে, আদর্শে মজবুর, সত্যটা তুলে ধরবে, সত্য বিষয়টা তুলে ধরবে, তাতে যদি মরতে হয় মরবো। কিন্তু বিষয়টা হচ্ছে এটি 16 নম্বর ওয়ার্ডের বিষয়। যখন এই লেটারটা গেছে তাহলে কি সেই লেটার কি কাউন্সিলরের কাছে এসে পৌঁছায়নি? সেই লেটার কি কাউন্সিলরের কাছে এসে পৌঁছায়নি? দেখুন এই জলটার ওপর দিয়ে বাচ্চারা সাইকেল নিয়ে যান, মহিলারা যান, দিন রাত্রি যাচ্ছেন, লাইন পার করে বাচ্চারা স্কুল থেকে আসছেন, ওখান থেকে এসে সোজা এই রোডটাই ধরছেন। এই সমস্ত সাবধানতায় আমি আভাস পেয়েই কিন্তু মিউনিসিপ্যালিটি প্রশাসনের কাছে কিন্তু আমি এই আবেদনপত্রটা জানাই। দেখুন আপনি কেউ বি হন, আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, আপনি ABCD যেই হন, আপনি আমাকে পছন্দ নাই করতে পারেন, এরকম কোনো মাথার দিব্যি নেই যে পূর্ণিমা তপাদারকে পছন্দ করতে হবে, পূর্ণিমা তপাদার কে রাইট বলতে হবে, সঠিক বলতে হবে, কিচ্ছু করতে হবে না। কিন্তু পূর্ণিমা তপাদার যেটা অভিযোগপত্র, আবেদনপত্র বা অনুরোধপত্র নিয়ে যাচ্ছে, বিষয়টা বুঝুন, বিষয়টা গড় করুন যে কি লিখে দিয়েছে, কি লেখা হয়েছে, ঠিক আছে? কোনো যদি ধরুন আজকে সেরকমভাবে এই কেসটা সেরকম কিছু হয়নি, অল্পের মধ্যে থেকে আমি মনে করি এই যাত্রাটা অল্পের মধ্যে থেকে গেল। যদি এই যাত্রাটা বেশি কিছু হয়ে যেত, ঠিক আছে, আমি এটা আশা করি না যে হোক, কখনোই আশা করি না, এই রকম দুর্ঘটনা যাতে এড়ানো যায়, যাতে না হয়, তার জন্যই কিন্তু সাবধানতায় আমি এরকম আবেদনপত্র প্রথমেই দিয়ে রেখেছি। যদি ধরুন কিছু হতো, বিশেষ কিছু দুর্ঘটনা, কেস হতো, তদন্ত হতো, তখন সেই তদন্তে কিন্তু আমি কিন্তু এই পত্রগুলো যে দিই, সেই পত্রগুলো কিন্তু অ্যাড করে দিতাম যে আমি কিন্তু এই বিষয়গুলো জানিয়েছিলাম, কিন্তু সেইখান থেকে কোনো প্রশাসনের থেকে কিন্তু কোনো রূপ কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। আমি কিন্তু সাবধানতায় বার্তায় কিন্তু এটা আমি দিয়েছিলাম প্রথমেই,
ভাবতে পারছেন তো? তাহলে তখন কি পরিণতি হবে? প্রমাণস্বরূপ আমি কিন্তু কোনো গালগপ্প ঠাকুরমার ঝুলি বলে আরে এখন ঠিক আছে চলাটা লিখে দিলাম না, আমি কিন্তু প্রমাণস্বরূপ দিই। আমি সবার জন্য বলছি এটা, আমি আমার জুডিশিয়ালের থানার জন্য বলছি, আমি আমার জুডিশিয়ালের মিউনিসিপ্যালিটি প্রশাসনের জন্যও কিন্তু বলছি। আমি সমস্তটাতেই কিন্তু আভাসপূর্ণ বিষয় পেয়েই কিন্তু আমি প্রথমেই কিন্তু দিই। আচ্ছা, এই আর একটা পয়েন্ট বলি, এর সাথে একটা পয়েন্ট, এটা আমার মনে হয় 2019-এর ব্যাপার, যথারীতি 2018 বা 2019, আমার এখন সঠিক ডেটটা মনে পড়ছে না। আমি স্পিড ব্রেকারের জন্য রিসরার জেকে স্টিলের ওখান থেকে 3টে স্পিড ব্রেকারের জন্যে আমি একটি অনুরোধপত্র রিসরা মিউনিসিপ্যালিটিতে দিয়েছিলাম। তারপরে আমি দেওয়ার পরে একটি লাইভ করি, সেই পত্রটাও আমার কাছে আছে, লাইভ করি এবং ওখানকার স্থানীয় লোকেদের মানুষদের তাদের মতামতটা আমি নিই। তার একদিন পরেই কিন্তু ওখানে এই মোড়টা ঘুরতে, জেকে স্টিলের আগের থেকে মোড়টা ঘুরতে কিন্তু একটি অটোর মারাত্মক রূপে অটোতে বা অটো সাইকেলে এরকম অটোতে মারাত্মক কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল। ঠিক আছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার আগে কিন্তু আমি আভাসপূর্ণ বুঝেছিলাম যে যেইভাবে গাড়ি এখান থেকে ছোটাছুটি করছে, এখানে স্পিড ব্রেকারের খুব প্রয়োজন, অতি সত্বর। তারপরে যখন ওখানে অ্যাক্সিডেন্টটা হয়ে যায়, অনেক কিছু হয়, আমি যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি তাদের বাড়িতে পর্যন্ত গিয়েছিলাম, ভিজিট করেছিলাম, তাদের সাথে দেখা করেছিলাম, সেই সময়ের কথা। এটা ওই রিসরার 12 সাইডের অটো, দক্ষিণপাড়া 12 সাইডে অ্যাক্সিডেন্ট, ওই অটোগুলোর অ্যাক্সিডেন্ট হয়েছিল, এটাও বলে দিলাম। তারপরে অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমি নিজে গিয়ে ওখানে ভিজিট করি ভাইস চেয়ারম্যানের সাথে। তারপর একদিন না দুদিন পরেই কিন্তু স্পিড ব্রেকার কিন্তু লাগানো হয়। এই রিসরা জেকে স্টিল থেকে ধরে 16 নম্বর ওয়ার্ড পর্যন্ত 3খানে স্পিড ব্রেকার লাগানো হয়। ঠিক আছে, দেখবেন আজও কিন্তু 3খানে স্পিড ব্রেকার লাগানো আছে। এগুলো কিন্তু জয়ভীম মহিলা সংস্থার লেটার হেডের মাধ্যমে এই অনুরোধপত্র দেওয়া হয়েছিল স্পিড ব্রেকার লাগানোর জন্য, এবং সেগুলো কিন্তু তার পরবর্তী সময় লাগানো হয়। এবং তারপর থেকে আর সেইভাবে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো বড় রকম ক্ষয়ক্ষতি হয়নি বা কোনো বড় রকম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, এবং সেই অ্যাক্সিডেন্টগুলোকে প্রতিরক্ষা করা গেছে স্পিড ব্রেকারের মাধ্যমে। কিন্তু এই যে জলাশয় জমে নোংরা দুর্গন্ধপূর্ণ, এতে তো অসুখও হতে পারে। হাওয়ায় এই ভাইরাসগুলো ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধপূর্ণ এই যে জল জমে দুর্গন্ধপূর্ণ যে মানে সেই গন্ধ হাওয়ায় ছড়িয়ে পড়ছে, তার সাথে ছড়িয়ে পড়ছে ভাইরাস। এবং দ্বিতীয়ত এই দীর্ঘদিন জল জমে রয়েছে, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। এই যে আজকে শক সার্কিটটা হলো, সেই লোকটি তো ওখান দিয়ে যাচ্ছিল, রাস্তা দিয়ে, এই জলটার ওপর দিয়ে যাচ্ছিল, শক সার্কিট হলো। তো সামনে পোস্টারেই কোনো মানে ইসে হয়েছিল, যার ফলে তার হাত লাগে এবং ইসে হয়, তার শক সার্কিট লাগে। তো আমার বলার বক্তব্য, যখন এই জিনিসগুলো তুলে ধরা হচ্ছে, তখন এই বিষয়গুলোর ওপর নজরদারি কেন হবে না? ঠিক আছে, আপনি আমার সাথে শত্রুতা করবেন বা আমাকে হ্যাম্পার করবেন বা আমার প্রতি টর্চার করবেন, আমাকে হ্যারাসমেন্ট করবেন, সেগুলো তো সেকেন্ড পার্ট। প্রথম ডিউটিটা তো ভালো করে পালন করুন। এবার আমি যখন ওয়ার্ড ধরে দিচ্ছি, নিশ্চয়ই আমি আশা করব, আমি জানি না ব্যাপারটা কি হয়েছে, আমি আশা করব ওয়ার্ড বাই নিশ্চয়ই লেটারগুলো ওয়ার্ডের কাউন্সিলরের কাছে পৌঁছে আছে, তোমার এরিয়ার থেকে এই বিষয়টা এসছে। আমি মনে করি এইভাবেই এটা হয়। আমি এখন জানি না আবার এখানকার আবার কী সিস্টেম আছে, আমি জানি না। ঠিক আছে, তো আমি মনে করি যে একটা দিলাম, যেই বিষয়ের ওপরে দিচ্ছে সেই বিষয়ের ওপরে সেই টেবিলে সেই রাইটিংগুলো পৌঁছে যায়, এটাই আমি মনে করি বা আমি জানি। তাহলে কেন এতদিন এই বিষয়ের ওপরে নজর দেওয়া হয়নি? কেন দেওয়া হয়নি? আমি তো দিয়েছিলাম। আরে ভাই, আমি তো ভোটে দাঁড়াবো না, আমার নেতা হওয়ার আমার কোনো শখ নেই। ঠিক আছে, আর আমি কোনো একটা ওয়ার্ড বেসিক কাজ করি না, বা আমি কোনো এরিয়া বেসিক কাজ করি না। আমি যেখানে
চলতে ফিরতেও যদি কোথাও আমি দেখি অনৈতিক, অবৈধ বা অন্যায়কারী কিছু বিষয় হচ্ছে, আমি সেখানেই সেই বিষয়ের ওপরেই আমি আওয়াজ তুলি। আমি কোনো এই একটা জিনিসকে কেন্দ্র করে বসে নেই যে হ্যাঁ একটাই থানা কী করছে আমি তাকে ফলো আপ করবো, একটা এরিয়া কী করছে আমি তাকে ফলো আপ করবো, একটা ওয়ার্ড কী করছে ফলো আপ করবো, একজন কাউন্সিলারই কী করছে, কী কাজ করছে তা ফলো আপ করবো। এটা একদমই নয়। আমি কোনো ব্যক্তি বিশেষ বা জায়গা বিশেষে কোনো কিছু আমি লক্ষ্য করে নিই। আমি চলতে ফিরতে আমি সব জায়গাতে ঘুরি। আমি বেশিরভাগ পায়ে হেঁটেই চলি, সবাই জানেন। চলতে ফিরতে যত দূর হাঁটা যায়, রিক্সাতে যাই, বাসে যাই, ট্রামে যাই, ট্রেনে যাই, যেই অবস্থাতে যাই, যেখানেই যা আমি দেখি যে এই জিনিসটা ভুল হচ্ছে বা এই জিনিসটাতে কিছু অন্যায় হয়েছে বা এই জিনিসটাতে রং হয়েছে, তারই কিন্তু আভাসপূর্ণ আমি কিন্তু প্রথমেই কিন্তু আবেদন, অভিযোগ এবং অনুরোধপত্র কিন্তু দিয়ে রাখি। ঠিক সেই রকম সমস্ত কিছু বিষয়ে কেন সেই পত্রগুলোর ওপর ধ্যান দেওয়া হবে না? কি ভাবছেন যে পত্রগুলোকে ধ্যান দেবো না, পত্রগুলোকে সাইড করে ছেড়ে দেবো? দিন, কোনো অসুবিধা নেই। কিন্তু যেদিন ইনসিডেন্ট ঘটবে, সেই যে বিষয়টা আমি তুলে দিলাম প্রশাসনের কাছে আবেদন, অভিযোগ এবং অনুরোধপত্র হিসাবে, আকস্মিক যদি কোনোদিন ওই বিষয়েই কোনো ইনসিডেন্ট ঘটে, সেই দিন কিন্তু এই যে আমি পত্র দিয়েছিলাম কিন্তু আপনারা আপনাদের ডিউটি পালনে অক্ষম, সেই সময় ধ্যান দেননি, তখন কিন্তু সেই বিষয়ের সাথে পত্রটাকেও কিন্তু অ্যাড করে কিন্তু কোর্টে কিন্তু মামলা হবে। এটা 100% হবে। তখন প্রশ্ন উঠবে আপনাদের ডিউটির ওপরে। ঠিক আছে, আপনাদের ডিউটির ওপরে প্রশ্ন উঠবে। আপনারা সবাই সরকারিজীবী, আমি কিন্তু সরকারিজীবী নই। আমার না আছে চেয়ার, আমার না আছে চেয়ার চলে যাওয়ার ভয়। আমি রাস্তায় চলতে চলতেও আমি অন্যায় দেখলে বিরোধিতা করি। আমার কোনো এরিয়া কিন্তু নেই। আমি কিন্তু আমাকে কিন্তু জনতারও কোনো প্রয়োজন নেই যে জনতা আর ভোট দিলে তবে আমি নেতা হতে পারবো, তাই জনতার মন রক্ষা করতে আমি সেইভাবে কথা বলবো, একদমই নয়। আমি সেই কথাটাই বলবো যেটা সংবিধানের মান্যতা পায়, আমি সেই কথাটাই বলবো। যেখানে সংবিধানের বিরোধিতা হয় আমি সেই জিনিসটা তুলে ধরবো যে এইখানে এটা সংবিধানের বিরোধিতা করা হচ্ছে। আমি সেই জিনিসটা তুলে ধরবো যেটা সংবিধানে মান্যতা আছে। ঠিক আছে, আমি কাউন্সিলরও হব না, আমি নেতাও হব না, আমি ভোটও লড়বো না, আমি চুনাবও লড়বো না, আমি কারোর মন রক্ষা করতেও কোনো কাজ আমি করি না। আমি সেটাই করি যেখানে অন্যায়, অপরাধ এবং অবৈধ বিষয়গুলোকে আমি দেখি। আমি সেইগুলোর বিষয়েই কিন্তু বিরোধিতা করে, চাहे পুলিশ স্টেশন হোক, চাहे মিউনিসিপ্যালিটি প্রশাসন হোক, আমি কিন্তু জানাই। এবার আপনাদের দায়িত্ব সেই জানানোর বেসটাকে কতটা ইম্পর্টেন্স দেবেন, কতটা গুরুত্ব দেবেন, কতটা কী করবেন, সেটা আপনাদের ব্যাপার, আমার নয়। ঠিক আছে, কিন্তু আমি একজন সচেতন সমাজসেবিকা হিসাবে আমার এখন মনে হচ্ছে কিছু কাজের সাথে কিছু ডিউটিপূর্ণ বিষয়গুলো আমার এবার তুলে ধরা উচিত। মিথ্যে কেস দেবেন, হ্যারাসমেন্ট করবেন, আমাকে হাইজ্যাক করে নিয়ে যাবেন বাড়ির থেকে, আমাকে প্রশাসন দিয়ে আমাকে হ্যারাসমেন্ট করাবেন, প্রশাসন দিয়ে আমার নাকে মানে কি বলবো দড়ি দিয়ে আমাকে ঘোরাবেন, মানে এই যেগুলো ঘোরানো আর কি, আমাকে কোনো কাজ করানোর জন্য কোনো কাজ করাবো প্রশাসনিকের মাধ্যম ধরে, তার জন্য আমাকে বেহায়া হয়ে যেতে হবে। মানে একের অধিকবার আমি বারবার সেই জায়গায় যাব, বেহায়া হব, স্বাভিমানের সাথে আমি কাজ করতে পারবো না। ঠিক আছে, আমি প্রমাণস্বরূপ সমস্ত কিছু ডকুমেন্টস দেব, তারপরেও স্বাভিমানের সাথে, আত্মগর্বের সাথে আমি সেই কাজটা কমপ্লিট করতে পারবো না, আমাকে বেহায়া হতে হবে। তাই যদি হয় আমি বেহায়া হয়েই আমি কাজ করব, আমি বেহায়া হয়েই কাজ করব। আর আমি এখন থেকে জেনে রাখুন, আমি এখন থেকে আমি যে ওয়ার্ডে, যে এরিয়ায়, যে রূপ আমি বিষয় দেখব, সেই বিষয়ের ওপরে আমি
অভিযোগ আবেদন এবং অনুরোধপত্র দেব। দেওয়ার পরেই আমি আমার ফেসবুক লাইভের মাধ্যমে আমি সমস্ত বিষয় ক্লিয়ারিটি তুলে ধরবো। মিথ্যে কেস দেবেন, দেবেন। বাড়িতে ঢুকে মারবেন, মারবেন। আমাকে হ্যারাসমেন্ট করাবেন, করাবেন। আমাকে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন, যাবেন। আপনারা যেটা পারেন আপনারা সেটা করবেন, আমি যেটা পারি আমি সেটা করব। ঠিক আছে? যার যেটা আসে সে সেটাই করবে। আপনাদের মিথ্যে কেস দিতে আসে, দেবেন। আমি তো বাংলায় এসেছি মিথ্যে কেস খেতে। মহারাষ্ট্রতে কারোর কোনো ক্ষমতাই হয়নি মিথ্যে কেস তো দূরের কথা, একটা কেস দেওয়ারও, ঠিক আছে, ক্ষমতাই হয়নি। তো আজকে আমি বাংলায় এসেছি, বাংলায় কাজ করছি 2018 থেকে। সেখানে কাজ করতে গিয়ে, সত্যটা তুলে ধরতে গিয়ে, আমাকে আটকাতে, আমাকে চাপিয়ে রাখতে, আমাকে দাবিয়ে রাখতে যদি মিথ্যে কেস আমাকে খেতে হয়, আই এম অলওয়েজ রেডি। ঠিক আছে? দেবেন মিথ্যে কেস। আমাকে বন্দুকের বাট দিয়ে পেটাবেন, পেটাবেন। আমাকে চুলের মুঠি ধরে মারবেন, মারবেন। আবার কি বলেন আপনারা, আমার বাড়ি ভেঙে দেবেন, আসবেন ভেঙে দিতে, ভেঙে দেবেন। ঠিক আছে? সবটাই বললাম। যেটা আপনারা পারবেন, যেটা আপনাদের কোয়ালিটি, সেটা আপনারা করবেন, অবশ্যই করবেন। আমাকে পাগলা গারদে ভরে দেবেন, ভরে দিয়ে ইঞ্জেকশন দেবেন, দিয়ে আমাকে পাগল প্রমাণ করে দেবেন। যেটা আপনাদের, আপনারা যেই জিনিসের যোগ্য সেটা আপনারা করবেন, যেটা আপনারা পারেন সেটা আপনারা করবেন। আমি যেটা পারি আমি সেটা করব। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব। প্রশাসনিকের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলি, প্রশাসনিকের মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব। লজ্জা আপনাদের হওয়া উচিত, লজ্জা আমার নয়। আপনারা জনপ্রতিনিধি, আপনারা শপথ গ্রহণ করেন যে মানুষকে ভালো রাখবেন, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন এবং তার জন্যে সরকার থেকে আপনারা মাইনে নেন। আমি সরকার থেকে কোনো মাইনে নিই না, সরকার আমাকে কোনোরূপ মাইনে দেয় না, পাবলিক আমাকে কোনোরূপ এই সমাজসেবার কাজে 2 পয়সা দিয়ে পাশে এসে দাঁড়ায় না। পাবলিকের কোনো ভোট আমি নিই না। সেইখান থেকে দাঁড়িয়েও আমি সরকারি কোনো চেয়ারেও বসে নেই, সেইখান থেকে দাঁড়িয়েও একজন সমাজের সচেতন নাগরিক হিসাবে অন্যায়ের বিরুদ্ধে আমি আওয়াজ তুলব। পেন এবং লেটার হেড, পেন এবং লেটার হেড আমার শক্তি, আমার অস্ত্র, আমার সাধনা। আমি এগুলোই ব্যবহার করব। ঠিক আছে? আপনাদের শক্তি, কি বলবো, অনেক কিছু। আপনারা আপনাদের শক্তি অ্যাপ্লাই করবেন, আমি আমার শক্তি, আমার সাধনা অ্যাপ্লাই করব লেখার মাধ্যমে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত মতভেদ নেই, কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো রেষারেষি নেই। এই ভারত দেশের নাগরিক হিসাবে আমার নৈতিক কর্তব্য, নৈতিক দায়িত্ব। যেখানে অন্যায় দেখব, যেখানে অপরাধ দেখব, অপরাধের মাথা এবং অন্যায়ের মাথা চেপে ধরব। পরিবর্তে আপনি আমাকে মিথ্যে কেস দেবেন, পরিবর্তে আপনি আমাকে হ্যারাসমেন্ট করবেন, পরিবর্তে আপনি আমাকে হেনস্থা করবেন, সবটার জন্যই দরজা খোলা আছে। আপনি আপনার মতন করে করবেন। এবার থেকে আমি আমার মতন করে এক্সপোজ করব। জয় ভীম, জয় সংবিধান।